আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, ওয়েলকামস টু এএমএস মুভিং চ্যানেল। তো ভাইয়াপুরা, আজকের ক্লাসটা অবশ্যই আপনাদের জন্য একটা স্বপ্নের মতো ক্লাস। কারণ এই ক্লাসে আমি আপনাদের সামনে সৃজনশীল লেখার ফরম্যাট নিয়ে আলোচনা করব, যেখানে আপনি কম সময়ের ভিতর সৃজনশীলটা পুরোপুরি কভার করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি, সৃজনশীল লেখার টাইম খুব কম, কিন্তু এর ভিতর অনেকগুলো সৃজনশীল লেখা লাগে। তো এটা আসলে অনেক কঠিন একটা কাজ। যেমন আপনাদের 2.5 ঘন্টা টাইম দেয় সৃজনশীল লেখার জন্য, তার ভিতর লেখা লাগে 7টা সৃজনশীল। যদিও এখন কারিকুলামটা চেঞ্জ করছে, এখন হয়তো 5টা সৃজনশীল লেখা লাগবে, তবুও অনেক। তো প্রতিটা সৃজনশীল আপনার টাইমিং ধরে করতে হবে, 20 মিনিট ধরে করতে হবে প্রতিটা সৃজনশীল। তারপর আবার রিভিশন দেওয়া আছে, 20 মিনিটের ভিতর কমপ্লিট করা লাগে, সৃজনশীলের উদ্দীপক পড়া লাগে। তো অনেক ঝামেলার একটা কাজ। তো সেটাই আমি আপনাদের সামনে খুব স্বপ্নের মতো করে একটা ক্লাস সাজাইছি। তো এই ক্লাসে আমি আপনাদের সামনে সৃজনশীল লেখা ফরম্যাট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, সৃজনশীল যদি আপনি কোয়ালিটিফুলভাবে লেখেন এবং কঠিন কঠিন ওয়ার্ড যদি ইউজ করে, কঠিন কঠিন সেন্টেন্স যদি ইউজ করে লেখেন, তাহলে আপনি 3.5 পৃষ্ঠা লেখেও কিন্তু আপনার ভালো একটা মার্ক ইনশিওর করতে পারবেন। প্রথমে আপনারা 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করবেন, বা 1 নং প্রশ্নের উত্তরের জায়গায় 2 নং 3 নং যা থাকুক এটা দিয়ে শুরু করবেন। তারপর মার্জিন টানবেন, এখানে 1 নং প্রশ্নের নিচে ছোট্ট একটা দাগ টানবেন, পর একটা বড় একটা দাগ টানবেন। এটা আপনাদের নিজেদের মতো করে স্টাইল আর কি সাজাবেন। তারপর ক খ গ ঘ নাম্বার যে লিখতে বলে, সে ক খ গ ঘ নাম্বারগুলো উপরে স্পেসিফিক একটা ফাঁকা জায়গায় লিখবেন, যাতে বোঝা যায় এটা একটা ক নাম্বার, এটা একটা খ নাম্বার, এটা একটা গ নাম্বার। আমি এখানে 1 নং প্রশ্নের নিচে ক নাম্বার লিখছি, যাতে এটা এটা স্যারের নজরে আর কি ভালোভাবে পড়ে। তো ক নাম্বার লেখার পর 2টা দাগ টানলাম। তারপর ক নাম্বার কতটুকু লিখবেন, ক নাম্বার অবভিয়াসলি একটা সেন্টেন্সের ভিতর শেষ করে দেবেন, একটা সেন্টেন্সের ভিতর। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে 7-এর কাবুলিওয়ালা গল্প থেকে সৃজনশীলটা বানিয়েছি আপনাদের জন্য। কী করে ডাইরেক্ট কাজু বাদাম লিখে দেয়, যে কাবুলিওয়ালা মলিন কাগজটি যে কী ছিল, ডাইরেক্ট লিখে দেয় কাজু বাদাম ছিল। তো এটা করবেন না, কারণ এটা করলে অবশ্যই আপনাদের শিক্ষকদের মনে একটা ক্ষোভ থাকে, যে আপনার খাতার উপর একটা ক্ষোভ থাকে যে প্রশ্ন লিখছি এত বড়, তার উত্তর যদি হয় 2-একটা ওয়ার্ড, তাহলে এটা কেমন হয়। তো এটা অবশ্যই আপনারা একটা সেন্টেন্সের ভিতর লিখবেন। একটা সেন্টেন্স হতে পারে 1 লাইন কিংবা 1.5 লাইন। পুরো প্রশ্ন তুলে প্রশ্নের উত্তরটা তার সাথেই লিখবেন। তো ক নাম্বার গেল। খ নাম্বারে কী করবেন, খ নাম্বারে আপনার 2টা স্টেপে লিখবেন। প্রথমে একটা স্টেপে জাস্ট মেইন কথাটা লিখবেন, আর একটা স্টেপে ফরম্যাট অনুযায়ী লিখবেন। তো প্রথম স্টেপে কী লিখবেন, প্রথম স্টেপে কঠিন একটা বাংলা সেন্টেন্স ইউজ করবেন, যেটা দেখে স্যারও বলতে পারে যে ছেলেটা মারাত্মক ট্যালেন্টেড। যেমন এখানে আমি একটা কঠিন যেমন এখানে আমি কঠিন ইউজ করি না, এখানে সহজ একটা সেন্টেন্স ইউজ করছি। এখানে প্রশ্ন করছিল যে লেখক বলছেন আমি তো সওদা করতে আসি না, এটা দ্বারা তিনি কি বুঝাইছেন? এটা দ্বারা তিনি বুঝাইছেন যে ফল বিক্রির টাকা গ্রামে পাঠাবেন, তাই লেখক বলেন আমি তো সওদা করতে আসি নাই। তো এটা আপনার অনুধাবন জিনিসটা, এটা যদি আপনি লেখেন, তাহলে এরকম যদি আপনি নিজের মাইন্ড সেট আপ খাটায় লেখেন, প্রথম দুই লাইন কিন্তু ভাই আপনার কঠিন সেন্টেন্স ইউজ করতেই হবে। তো এরকম করে লেখেন, তাহলে এটার ভিতরেই কিন্তু আপনার 2 নাম্বার নির্ভর করে। তো প্রথম স্টেপ লেখা শেষ। দ্বিতীয় স্টেপ কী করবেন, দ্বিতীয় স্টেপে আপনি যা লেখেন টিচারে এটা পড়ে না, জাস্ট প্রথম স্টেপই পড়ে আর কি বেশিরভাগ। তো দ্বিতীয় স্টেপে কী লিখবেন, দ্বিতীয় স্টেপে লিখবেন যে উপরিক্ত উক্তি বা উপরিক্ত কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে, তারপর আপনি আপনার নিজের মতো করে 2-1 লাইন লিখে দেবেন। এটা আপনার টিচাররা অত বেশি দেখে না, টিচাররা বেশি দেখে হচ্ছে আপনার প্রথম স্টেপটা আর কি। প্রথম স্টেপটা ভালো করে লিখলেই আপনার খ নাম্বারে 2-2 ইনশিওর করতে পারবেন। তো চলেন এখন গ নাম্বারটা নিয়ে কথা বলা যাক। গ নাম্বার লিখবেন কতটুকু, গ নাম্বার আপনি 1 পৃষ্ঠার ভিতরেই লেখা শেষ করে দিবেন। 1 পৃষ্ঠার ভিতরে লেখা শেষ করে দিলেই আপনার গ নাম্বারে 3-3 পাওয়া সম্ভব, যদি আপনার কোয়ালিটি ঠিক থাকে। যেমন এখানে দেখেন আমি কঠিন একটা বাংলা লাইন ইউজ করছি। ফিনিশিংটা দিচ্ছি কীভাবে দেখেন, আপনার ফিনিশিংটা দিচ্ছি এভাবে যে উপরিক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, এটা যদি কোনো টিচার দেখে যে ফিনিশিংটা এত মারাত্মকভাবে লেগেছে, তো টিচার তো এমনি হাত খুলে 3-3 দিবে ভাই। তো চলুন গ নাম্বার শুরু করা যাক। গ নাম্বার আমি কীভাবে সাজাচ্ছি, গ নাম্বার প্রথম 2 লাইনটা আপনি একটু কঠিন ওয়ার্ড ইউজ করবেন। গ নাম্বারে দেখা যায় যে আপনার সাদৃশ্য বের করতে বলে, বা মিল কোথায় এটা বের করতে বলে। বেশিরভাগ সৃজনশীল 90% সৃজনশীল সাদৃশ্য বের করতে বলে আর কি, সাদৃশ্য বা মিল কোথায় এটা বের করতে বলে। তো গ নাম্বারে প্রথম লাইনটা লিখবেন, বা প্রথম একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স লিখবেন খুব কঠিন করে। যেমন আমি এখানে লিখছি যে মিথ্যা হেনস্থ করার দিক দিয়ে কাবুলিওয়ালা ও উক্ত উদ্দীপকের মিল পাওয়া যায়। এরকম প্রথম 2 লাইনটা আপনার নিজের মতো করে একটু কঠিন ওয়ার্ড ইউজ করে, কঠিন সেন্টেন্স ইউজ করে লিখবেন। এটা একটু টাইম নেবেন, এটা আপনার 2-3 মিনিট টাইম নেবেন, তারপর লিখবেন। এটার উপরে কিন্তু আপনার নাম্বার নির্ভর করে। এরপর লিখবেন জাস্ট সাধারণ একটা পয়েন্ট দিয়ে লিখবেন। এরপর পয়েন্টটা একটু ফাঁকা করে লিখবেন, পয়েন্টটা আলাদা আলাদা করে লিখবেন। পয়েন্টটা মাঝখানে অনেকখানটি গ্যাপ দিয়ে লিখবেন, যাতে বোঝা যায় এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। স্যার যাতে বুঝে যে এই পয়েন্টের জন্য আমি 1 নাম্বার এনশিওর করি, এই নাম্বারের জন্য স্যার আমি 1 নাম্বার পাই, এবং এই পয়েন্টের জন্য স্যার আমি 1 নাম্বার পাই। তো
তো দ্বিতীয় পয়েন্টটা লিখলেন, দ্বিতীয় পয়েন্টে কী লিখবেন? দ্বিতীয় পয়েন্টে লিখবেন যে কাবুলিওয়ালার জায়গায় আপনার অন্য কিছু হতে পারে, সেটা লিখতে পারবেন। যেমন আমি এই লাইনটাকে লিখছি, কাবুলিওয়ালা গল্পটিতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি শিক্ষামূলক গল্প। তো এই লাইনটা আপনি লিখবেন। এই লাইনে কাবুলিওয়ালার জায়গায় অন্য কিছু হতে পারে, গল্পটির জায়গায় অন্য কিছু হতে পারে, পদ্য হতে পারে, আপনার উপন্যাস হতে পারে, লেখকের জায়গায় অন্য কিছু হতে পারে, কবি হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় অন্য লেখকের নাম হতে পারে। তো এটা যেগুলো আর কি দুই ডাক দিয়ে দিস, সেই জায়গায় আর কি চেঞ্জ হবে। তো লেখা একটি শিক্ষামূলক গল্প, এরপর জাস্ট উদ্দীপকে এই আলোচনা করা হয়েছে, এটা 2 লাইন লিখবেন। গল্পে এই আলোচনা করা হয়েছে, এটা 2 লাইন লিখবেন। তো এই পয়েন্টটা শেষ। এই পয়েন্টটা অত বেশি না, এই পয়েন্টটা জাস্ট আলোচনা, যে উদ্দীপকে এই আলোচনা করা হয়েছে, গল্পে এই আলোচনা করা হয়েছে। পরে ফিনিশিংটা দেবেন। ফিনিশিংটা আপনি একটু মারাত্মকভাবে দিতে হবে, কারণ স্যার মাঝখানে লেখা খুব কম পড়ে, উপরে লাইনটা হেডলাইনটা দেখে এবং শেষের ফিনিশিংটা দেখে। তো উপরে হেডলাইন তো আপনার উপর নির্ভরশীল করে। আপনি তো সৃজনশীল যত প্র্যাকটিস করবেন তত আপনার লেখার ধারণাটা কিন্তু বাড়বে। তো এই জন্য কী করতে হবে? আপনার সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো ফিনিশিংটা কী দেবেন? ফিনিশিংটা যা দিছি তাই হুবহু লিখে দিবেন। প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে এই ফিনিশিংটা দিবেন। কী দিবেন? যে উপরিক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে উক্ত গদ্যে বা পদ্যে যে দিকটা আলোচনা করা হয়েছে তা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বা উদ্দীপকের সাথে মিল পাওয়া যায়। তো এই হচ্ছে ফিনিশিংটা আপনার এটাই দিবেন। তো এইভাবে যদি আপনি গ নাম্বারটা সাজায় লেখেন, তাহলে আমি বিশ্বাস করি যে এখানে আপনি 3-এর 3ই পাবেন। তো চলুন, গ নাম্বারটা শেষ। গ নাম্বার 1 পৃষ্ঠায় শেষ করলাম। ঘ নাম্বারে কী লিখবো? ঘ নাম্বারে আমি লিখে দিচ্ছি যে প্রথম তো আমার উপর নাই, প্রথমটা আপনার নিজের অনুধাবনের উপর। তো প্রথমটা একটু কঠিন বাংলা লিখে দিছি, যে কঠিন বাংলা লিখবেন যাতে স্যারে দেখে মনে করে যে আসলে স্যার এটা আসলে নিজের থেকে নিজের যোগ্যতা আর কি সৃজনশীলটা লিখছে। তো এটা কত লাইন লিখবেন? 1 থেকে 2 সেন্টেন্সের ভিতরে শেষ করে দেবেন। তারপর এখানে 4টা স্টেপে আপনি লিখবেন। এখানে 4টা স্টেপে দ্বিতীয় স্টেপে আপনার নীতিকথা লিখতে হবে আর কি। তো নীতিকথা আপনার পাঠ পরিস্থিতির শেষের লাইন থেকে লিখতে পারেন। যদি এটা না পারেন তাহলে এটারও যদি ফরম্যাট চান, তাহলে এই যে এখানে ফরম্যাট লেখা আছে, এটা দিয়ে আপনি লিখতে পারবেন। তো এখানে কি বলা আছে যে উক্ত গল্পে বা পদ্যে নীতিকথা বা উক্ত পদ্যে থেকে আমরা এটাই শিক্ষা পাই। যে তো কী শিক্ষা পাই? এই যে পাঠ পরিচিতির শেষের লাইনে কিন্তু আপনার শিক্ষাটা উল্লেখ করা থাকে। তো পাঠ পরিচিতির শেষের লাইনটা এখানে জাস্ট লিখে দিবেন। এই পয়েন্টটা কিন্তু শেষ। তো দ্বিতীয় পয়েন্টটা জাস্ট এইটুকুই, জাস্ট পাঠ পরিচিতির শেষের লাইনটা পড়বেন আর বাকিটা এভাবে লিখে দিবেন, তো আপনার শেষ। তারপর তৃতীয় পয়েন্টটা হচ্ছে গ নাম্বারের দ্বিতীয় পয়েন্টের মতো উদ্দীপকে এই আলোচনা করা হয়েছে এবং গল্পে বা পদ্যে এই আলোচনা করা হয়েছে। তারপর লাস্ট পয়েন্টটা হচ্ছে ওরকম একটু আলোচনা হতে প্রতীয়মান হয় যে গল্প ও উদ্দীপকের মূলভাব একই লক্ষ্য করা যায়, বা এখানে যা কিছু হতে পারে। এই লাইনটা আর কি আপনার প্রশ্নের উপর নির্ভরশীল আর কি। তো এই হচ্ছে বাংলা সৃজনশীল লেখার ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী যদি লেখেন, আমার বিশ্বাস যে আপনারা 8-এর নিচে পাবেন না। যদি স্যারে বইয়ের সাথে ঝগড়াঝাড়ি করে যদি খাতা দেয়, সেটা এক্সেপশনাল বিষয়। তাহলে এভাবে যদি আপনি সৃজনশীল লেখেন, তাহলে আপনার কিন্তু কম সময়ের ভিতর সৃজনশীল লেখা শেষ হয়ে যাবে। জাস্ট হুবহু জাস্ট লিখে দিবেন। তাহলে এখানে বেশি প্যারা নেওয়ার কোনো কারণ আছে? জাস্ট হুবহু লিখে দিবেন, মাঝখানে 2-1টা লাইন জাস্ট চেঞ্জ, যেমন শুরুতে লাইনটা চেঞ্জ, এইটুকুই। তো এভাবে যদি আপনারা সৃজনশীল লেখেন, তাহলে আপনার টাইমিংটা কম লাগলো। তো ভাইয়াপুরা, এভাবে যদি আপনারা সৃজনশীলটা লেখা শেষ করেন বা সৃজনশীলটা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার সৃজনশীলে ফুল মার্কস পাবেন। আবার আপনার সময়ের ভিতর কিন্তু সবগুলো সৃজনশীল সুন্দর মতো কভার করতে পারবেন।